আজকের লেকচারে আমরা লাইটিং রিফ্লেকশনের জন্য স্পেকুলার লাইট নিয়ে বেসিক্যালি কথা বলবো। সো লাস্ট লেকচারে আমরা দেখেছি যে স্পেকুলার রিফ্লেকশন ওয়াজ দ্য রেজাল্ট অফ রেগুলার রিফ্লেকশন অফ লাইট। সো রেগুলার রিফ্লেকশন অফ লাইট যেই জিনিসটা ছিল, যখন আমরা খুবই স্মুথ সারফেসের জন্য লাইটের রিফ্লেকশনের কথা ভাবি, তখন প্রত্যেকটা ডিফারেন্ট পয়েন্টে ড্র করা নর্মাল গুলো দেখা যায় একে অপরের প্যারালেল হয়। সো একটা সারফেসে ডিফারেন্ট পয়েন্টের জন্য যখন নর্মাল গুলো একে অপরের প্যারালেল হয়, তখন যে জিনিসটা দেখা যায় যে কিছু ইনসিডেন্ট রে যারা মিউচুয়ালি প্যারালেল ছিল, রিফ্লেকশনের পরও তারা বেসিক্যালি প্যারালেল থাকে। সো এই ধরনের রিফ্লেকশনকেই বেসিক্যালি রেগুলার রিফ্লেকশন অফ লাইট বলা হয়। সো এই ধরনের রেগুলার রিফ্লেকশনে যেই জিনিসটা হয়, আমাদের যেই ডিরেকশন থেকে লাইটটা আসছে, সোর্সের জন্য সেই ডিরেকশনটাও ফিক্সড, এবং যেহেতু রিফ্লেক্টেড রেজটাও অলওয়েজ প্যারালেল টু ইচ আদার থাকে, দ্যাট মিন্স অলওয়েজ একটা পার্টিকুলার ডিরেকশনে কিন্তু রিফ্লেক্টেড রেটা কাজ করে। দ্যাট মিন্স অ্যাজ এ ভিউয়ার, যদি আমি এই রিফ্লেক্টেড রেড ডিরেকশনে থাকি, তখনই শুধুমাত্র এই লাইটটা আমি দেখতে পারবো। বাট যদি আমি এর থেকে একটু নিচে থাকি অথবা এর থেকে একটু উপরে থাকি, তখন কিন্তু রিফ্লেক্টেড রেসটা আর দেখা যাবে না। সো আনলাইক ডিফিউজ লাইট, যেখানে আমাদের ভিউয়ারের পজিশনের উপর রিফ্লেক্টেড রে ডিপেন্ড করতো না, স্পেকুলার লাইটে কিন্তু ফার্স্ট অফ অল অ্যাজ এ ভিউয়ার আমি কোথায় আছি তার উপর কিন্তু রিফ্লেক্টেড রেটা ডিপেন্ড করছে। সো এটাকে যদি আরেকটু ডিটেলসে দেখি, সাপোজ আমি একটা লাইট রের কথা চিন্তা করি। এখানে এগেইন লাইট রের ডিরেকশনটাকে একটু রিভার্স করে দেখানো হয়েছে, যাতে করে আমাদের এই এল এবং এন এর ভিতরে ইনক্লুডেড অ্যাঙ্গেলটা বের করা একটু ইজিয়ার হয়। কারণ আমরা জানি, যদি আমি এল এর ডিরেকশনটাকে নর্মাল কনভেনশনাল ডিরেকশন থেকে রিভার্স করে পয়েন্ট পি থেকে সোর্স এস এর দিকে দেই, তখন যদি আমি এল কে একটা ইউনিট ভেক্টরে কনভার্ট করি আর এন যদি একটা ইউনিট ভেক্টরে থাকে, তখন দুইটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করা হলেই আমাদের এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলের কোসাইনটা আমরা পেয়ে যাই। সো যদি আমাদের স্পেকুলার লাইটের ডিসকাশনটা একটু রিজিউম করি এখন, যে আমাদের সার্টেন একটা রিফ্লেক্টেড রেটা এখন কিন্তু একটা সার্টেন ডিরেকশনে কাজ করে। আনলাইক ডিফিউজ লাইট, যেখানে আমাদের ডিফিউজ রিফ্লেকশনটা প্রত্যেকটা ডিরেকশনে ইকুয়ালি স্প্রেড আউট করতো, এখন কিন্তু রিফ্লেক্টেড রেড ডিরেকশনটা ফিক্সড। সো অ্যাজ এ ভিউয়ার, যদি আমি শুধুমাত্র এখান থেকে তাকাই, তখনই কিন্তু আমার রিফ্লেক্টেড রেটা দেখতে পারার কথা। আদার দেন দ্যাট, যদি আমি এখান থেকে তাকাই অথবা এখান থেকে তাকাই, তখন কিন্তু বেসিক্যালি আমাদের এই রিফ্লেক্টেড রেটা আর দেখতে পারার কথা না। সো বেসিক্যালি আমি অ্যাজ এ ভিউয়ার কোথায় আছি তাকেও কিন্তু এখন একটা পি এর রেসপেক্টিভে পজিশন ভেক্টর দ্বারা ডিটারমাইন করা যায়। সাপোজ সেই পজিশন ভেক্টরটাই হচ্ছে ভি। সো আর যদি ভি এর সাথে অ্যালাইন থাকে, এখনের ডিসকাশনে শুধুমাত্র তখনই কিন্তু আমাদের রিফ্লেক্টেড রেটা দেখতে পারা উচিত। এখন আর এবং ভি এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে যদি আমি আলফা কনসিডার করি, যখন আলফার ভ্যালু জিরো, তখনই শুধুমাত্র আইডিয়াল কেসে আমার রিফ্লেক্টেড রেটা দেখতে পাওয়া উচিত। আদারওয়াইজ অন্য যে কোনো ভ্যালুর জন্য কিন্তু আমাদের রিফ্লেক্টেড রের ইন্টেন্সিটি কিন্তু জিরো হওয়া উচিত। বাট অ্যাকচুয়ালি কি সেটা হয়? আনসার ইজ নো। এখন কেন আনসারটা নো, এটা যদি আমরা একটু বুঝতে চাই, তখন আমাদের একটু অন্য সিনারিওর দিকে তাকাতে হবে। সেটা হচ্ছে, প্রত্যেকটা সারফেসকে আমরা যতটাই স্মুথ বলি না কেন, দেখা যায় যে নর্মালি সারফেসটা অ্যাপারেন্টলি স্মুথ মনে হলেও তার মধ্যেও কিছু না কিছু রাফনেস থাকে। সো যেই জিনিসটা হয়, আমাদের একটা পার্টিকুলার ডিরেকশন থেকে ইনসিডেন্ট রে এই পার্টিকুলার পয়েন্ট পি তে ইনসিডেন্ট হওয়ার পর লাইট রেটা শুধুমাত্র এই ডিরেকশনেই রিফ্লেক্ট হয় না, তার সামান্য কম্পোনেন্ট ডিফিউজ লাইট হিসেবে এর আশেপাশেও রিফ্লেক্টেড হয়। বাট আলটিমেটলি আমি আর থেকে যত বেশি ডেভিয়েট করব, স্পেকুলার লাইটের এই অ্যামাউন্টটাও একটু কমতে থাকে। সো আলটিমেটলি আইডিয়াল কেসে যদি সারফেসটা খুবই স্মুথ হতো, তখন শুধুমাত্র আর এর ডিরেকশনে কিন্তু আমার লাইট থাকার কথা। বাট পয়েন্ট পিটার মধ্যে যদি সামান্য কিছু রাফ থাকে, তখন দেখা যায় কিছু সামান্য পরিমাণ লাইট পিতে এসে কিন্তু ডিফিউজও হয়। একটা জিনিস এখানে মাথায় রাখা জরুরি, আমরা কিন্তু সেম লাইট সোর্স থেকে ডিফিউজ লাইটও পাচ্ছি, স্পেকুলার লাইটও পাচ্ছি। যেই জিনিসটা এখানে ডিফারেন্ট, সেটা হচ্ছে যেই পয়েন্টের জন্য ইলুমিনেশন আমরা ক্যালকুলেট করতে চাই, সেটা কি একটা রাফ সারফেসে আছে নাকি স্মুথ সারফেসে আছে। সেম সোর্সের জন্য রাফ সারফেসে আমি ডিফিউজ লাইট পাই,
সেম সোর্সের জন্য স্মুথ সারফেসে আমি স্পেকুলার লাইট পাই। এখন যেই জিনিসটা হয় যে আমাদের প্র্যাকটিক্যাল কেসে শুধুমাত্র আর এর ডিরেকশনে তাকালেই যে আমি স্পেকুলার লাইটটা দেখতে পারি এমন না, আমি আর এর আশেপাশে থাকলেও আমি স্পেকুলার লাইটটা দেখতে পারি। দ্যাট মিনস আমার আর এর সাথে ভিওয়ারের পজিশন ভেক্টর ভি এর যদি একটা অ্যাঙ্গেল আলফাকে আমি কনসিডার করি, আলফার ভ্যালু যত কম হবে তত ভিটা আর এর সাথে অ্যালাইনড হবে, তত বেশি স্পেকুলার লাইট আমি দেখতে পারবো। এবং আলফার মানটা যত বেশি হবে তত আমি বেসিক্যালি আর থেকে দূরে সরে যাচ্ছি, এবং আর থেকে যত বেশি আমি দূরে সরে যাব তত কিন্তু আমাদের স্পেকুলার লাইটও আমি কম দেখব। সো এই রিলেশনটাও একটু আগে আমরা যে ডিফিউজ লাইটের জন্য ইনসিডেন্ট অ্যাঙ্গেলের জন্য দিলাম, যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল থিটা যত কমতো তত আমার ডিফিউজ লাইটটা বাড়তো, সেম রিলেশনটা এখানে আলফার জন্যও দেওয়া যাচ্ছে। সো যেই জিনিসটা এখানে বলা যায়, ডিফিউজ লাইটের জন্য ইনসিডেন্ট অ্যাঙ্গেলটার কোসাইনের সাথে ডিফিউজ লাইটটা ডিরেক্টলি প্রপোর্শনাল ছিল, এখানেও সেম জিনিসটাই বলা যাচ্ছে যে এখানে ভিউ অ্যাঙ্গেল আলফার সাথে যদি আমি কোসাইনটা নেই, তাহলে কজ আলফার সাথে স্পেকুলার লাইটটাও ডিরেক্টলি প্রপোর্শনাল বলা যায়। সো সিম্পলি উই ক্যান সে স্পেকুলার লাইটটা কজ আলফার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। যত আমার ভি আর এর সাথে অ্যালাইন হবে, দ্যাট মিন্স আলফার মানটা যত বেশি কমবে তত আমি বেশি স্পেকুলার লাইট দেখব, আদারওয়াইজ যত আমি দূরে যাব তত আমি স্পেকুলার লাইটটা কম দেখব। এখন এই জিনিসটাকেই মডেল করার জন্য আগের মতোই আমরা সেম জিনিসটা করতে পারি। ডিফিউজ লাইটের জন্য মতো যদি মডেল করি, ডিফিউজ লাইটের একটা পয়েন্ট সোর্স ছিল আইপি, এখানেও একটা পয়েন্ট সোর্স নেওয়া হলো। ডিফিউজ লাইট একটা ডিফিউজ কোফিশিয়েন্ট ছিল, ডিফিউজ লাইটটাকে টিউন করার জন্য এখানেও একটা স্পেকুলার কোফিশিয়েন্ট কেস নেওয়া হলো, এবং আলটিমেটলি দেয়ার ওয়াজ কস থিটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এখানে আমি ভিউ অ্যাঙ্গেল কজ আলফা নিচ্ছি। সো ওভারঅল এতটুকু ফর্মুলাই এনাফ ছিল। বাট আলটিমেটলি এই ফর্মুলার দিকে যদি আমরা তাকাই, কারেন্টলি খেয়াল করে দেখি সারফেসের স্মুথনেসের উপর ডিপেন্ড করে কিন্তু স্পেকুলার লাইটটা চেঞ্জ হবে। এখন একটা সারফেস যত বেশি স্মুথ হবে তত আমি একরকম স্পেকুলার লাইট দেখবো, এর স্মুথনেস কমলে আমি আরেক রকম স্পেকুলার লাইট দেখবো। সো আমার এই ইকুয়েশনে সারফেসের স্মুথনেসের উপর বেস করে স্পেকুলার লাইটটা যে চেঞ্জ হয় এমন কোনো টার্ম কি রয়েছে? আনসার ইজ নো। সো এরকম একটা টার্ম কিন্তু অ্যাকচুয়ালি ইজ দেয়ার, অ্যান্ড দিস ইজ কল্ড স্পেকুলার এক্সপোনেন্ট অথবা শাইনিনেস ফ্যাক্টর। এখন স্পেকুলার কম্পোনেন্ট অথবা শাইনিনেস ফ্যাক্টর ব্যাপারটা কি, এটা বোঝার জন্য আমরা একটু এই গ্রাফটার দিকে ভালো করে তাকাই। এখন যদি আমরা শাইনিনেস ফ্যাক্টর বুঝতে চাই, নর্মালি ফার্স্ট অফ অল আমরা একটু ব্লু গ্রাফের দিকে তাকাই। সো যদি ব্লু গ্রাফের কথা চিন্তা করি, এটা অলরেডি আমাদের নোন কস থিটার গ্রাফ। সো কস থিটার গ্রাফের জন্য এই অ্যাঙ্গেলটা দেওয়া 0 ডিগ্রি, এইদিকে দেওয়া +90 ডিগ্রি, এইদিকে দেওয়া -90 ডিগ্রি। সো আলফার ডিফারেন্ট ভ্যালুর জন্য কস টু দি পাওয়ার এন আলফার ভ্যালু কি হয় সেটা আমরা একটু অবজার্ভ করি। সো নর্মালি যদি আমাদের এন এর ভ্যালু 1 হয়, সো বেসিক্যালি আমি একটা কজ আলফার গ্রাফ পাবো। সো কজ আলফার গ্রাফ উই অলরেডি নো যে 0 ডিগ্রিতে কজের মান ম্যাক্সিমাম হুইচ ইজ 1, -90 ডিগ্রিতে ইটস মিনিমাম হুইচ ইজ 0, +90 ডিগ্রিতেও ইটস মিনিমাম 0। এবং নর্মালি আমরা জানি যে কজ 60 ডিগ্রির মান, অ্যাজ ফর এক্সাম্পল এখানে -60-র জন্য আমি 0.5 পাচ্ছি, আবার +60-র জন্য আপনি 0.5 পাবেন। সো নর্মাল কস থিটার গ্রাফটা এভাবে ভ্যারি করে। সিমিলার গ্রাফটা যদি আমরা কস স্কয়ার থিটার জন্য দেখতে চাই তখন ব্যাপারটা কি হবে? খেয়াল করে দেখি আমাদের কস থিটার ভ্যালুগুলো কিন্তু অলওয়েজ 1 এর ভিতরে থাকে। সো -1 থেকে 1 এই ভিতরে থাকার জন্য যেই জিনিসটা হয়, আমি কজের পাওয়ার যতই বাড়াই না কেন, এই এন এর পাওয়ারটা যতই বাড়াই না কেন, থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি অথবা -90 ডিগ্রি, এই ভ্যালুটা কস থিটা অলওয়েজ 0 দিবে। দ্যাট মিনস থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় অথবা -90 ডিগ্রি হয়, কস থিটা আমাকে 0 দিচ্ছে। এবং থিটার মান যদি আমাকে 0 হয় তখনও আমার কস থিটা 1 দিচ্ছে। নাও ইট ডাজেন্ট ম্যাটার আমার কজের পাওয়ার এখানে কত, এখানে কজের পাওয়ার 100 হইতে পারে, 10ও হতে পারে, অলওয়েজ কিন্তু আমি সেম ভ্যালুগুলাও পাবো। বাট একটা জিনিস চিন্তা করে দেখি, অ্যাজ ফর এক্সাম্পল আমার কাছে কস 60-র ভ্যালু আমি বের করতে চাচ্ছি। এখন নর্মালি কস 60 আমাকে কোন ভ্যালুটা দেয়?
কস 60 আমাকে ভ্যালু দেয় 0.5। সো আমি যদি এখন কজ স্কোয়ার 60 ভ্যালু বের করতে চাই, which will be 0.5 into 0.5, so এই ভ্যালুটা কিন্তু is getting reduced to 0.25। দ্যাট মিনস পিক ভ্যালু ছাড়া এবং লোয়েস্ট ভ্যালু ছাড়া অন্য যত ভ্যালু আছে, যেহেতু তারা 0 থেকে 1 এই রেঞ্জে লাই করে, আমি কস থিটার পাওয়ার যত বাড়াবো তত কিন্তু ভ্যালুগুলো কমবে। সো যেই জিনিসটা হচ্ছে, আমি যদি একটা সার্টেন অ্যাঙ্গেলের কথা চিন্তা করি, অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি এখানে সাপোজ -60 ডিগ্রি অ্যাঙ্গেলের কথা চিন্তা করি, তখন কস থিটা এখানে খেয়াল করে দেখি 0.5 ভ্যালু দিচ্ছে। বাট খেয়াল করে দেখি কস টু দি পাওয়ার 5 থিটা, আমি কস থিটা টু দি পাওয়ার 5, এটা কিন্তু আমাকে খুবই ক্লোজ এনাফ জিরো ভ্যালু দিচ্ছে। এবং কস থিটা টু দি পাওয়ার 50, দ্যাট মিনস আমি যদি ব্ল্যাক গ্রাফটার কথা দিকে তাকাই, এটা কিন্তু লিটারেলি এতটাই ছোট ভ্যালু দিচ্ছে যে মোটামুটি জিরোর ইকুয়ালি হয়ে যাচ্ছে। সো যেই জিনিসটা আমি বুঝতে পারতেছি, আমি কস থিটার পাওয়ার যত বাড়াবো এর পিকটা তো সেমই থাকবে, বাট বাকি সব ভ্যালু কিন্তু তত বেশি ফল করবে। অ্যাজ ফর এক্সাম্পল, আমার এখানে মনে করি কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আমাদের মনে করি 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এই কস 30 ডিগ্রি আমাকে যে ভ্যালু দিচ্ছে, কস 30 ডিগ্রি টু দি পাওয়ার 5 আমাকে কিন্তু ভ্যালুটা আরো কম দিচ্ছে। কস 30 টু দি পাওয়ার 50 আমাকে কিন্তু লিটারেলি জিরোর কাছাকাছি একটা ভ্যালু দিচ্ছে। সো ব্যাপারটা এমন হবে, যদি এন এর ভ্যালু আমি খুব বড় একটা ভ্যালু দেই, সাপোজ এন এর ভ্যালু দিলাম 1000, তখন যে জিনিসটা দাঁড়াবে, হয়তো বা আমি এখানে একটা ভার্টিক্যাল লাইন পাবো, অ্যান্ড রেস্ট অফ দ্য ভ্যালু বিকামস জিরো। দ্যাট মিনস পিক কখনো চেঞ্জ হচ্ছে না, পিক অলওয়েজ ওয়ানই আছে, বাট রেস্ট অফ দ্য ভ্যালু আমি তার পাওয়ার বারবার বাড়ানোর ফলে, যখন আমি একটা ডেসিমাল পয়েন্ট দিয়ে বারবার একটা সেম ভ্যালুকে মাল্টিপ্লাই দিব, অলওয়েজ সেই ভ্যালুগুলো রিডিউস হবে। সো অ্যাপার্ট ফ্রম 0 ডিগ্রি, রেস্ট অফ দ্য পয়েন্টে গিয়ে আমি কিন্তু লিটারেলি জিরো পেয়ে যাচ্ছি। সো একটা জিনিস যদি আমি খেয়াল করে দেখি, আমার একটা জায়গায় স্পেকুলার লাইট আছে, আইডিয়াল কেসে আমি শুধুমাত্র ভিটা যদি আর এর সাথে অ্যালাইন হয়, তখনই কিন্তু আমার বেসিক্যালি ওই লাইটটা দেখতে পারার কথা। বাট যেহেতু আমি আইডিয়াল কেসে নেই, যখন আমার ভিটা আর এর সাথে অ্যালাইনড না, তখন আমি কিছুটা কম হলেও স্পেকুলার লাইট দেখতে পাচ্ছি। সো বেসিক্যালি একটা পয়েন্ট সোর্সের কথা আমি ভাবি, একটা লাইট যদি একটা পয়েন্ট সোর্স হয়, আমার কিন্তু স্পেকুলার লাইটের জন্য শুধুমাত্র ওই একটা দুইটা পয়েন্ট থেকে স্পেকুলার লাইট পাওয়ার কথা আইডিয়াল কেসে। বাট নর্মালি যেই জিনিসটা হয়, আমার আইডিয়াল কেসে থাকি না বিধায় আমরা যেই জায়গা থেকে স্পেকুলার লাইটটা পাই, সেই জায়গাটার এরিয়াটা বেড়ে যায়। দ্যাট মিনস ওই জায়গায় স্পেকুলার লাইটটা সামান্য ডিফিউজড হয়ে যাচ্ছে। এখন নর্মালি আমার ওই সারফেসের রাফনেসটা যত বাড়বে, খেয়াল করে দেখি আমাদের স্পেকুলার লাইটটা তত বেশি স্প্রেড আউট করে যাচ্ছে। স্প্রেড আউট হচ্ছে মানে আমার ভিটা আর এর সাথে অ্যালাইন না হলেও এখনো আমি সেই স্পেকুলার লাইটটা দেখতে পাচ্ছি। সো নর্মাল একটা জিনিস আমি এই তিনটা ক্যাটেল থেকে বুঝতে পারলাম, এই তিনটা ক্যাটেলের ভিতরে ফার্স্ট ক্যাটেলে লাইটের ডিফিউশনটা সবচেয়ে বেশি, থার্ড ক্যাটেলে লাইটের ডিফিউশনটা সবচেয়ে কম। তার মানে এখানে পুরো লাইটটা স্পেকুলার হয়ে যাচ্ছে। সো এই তিনটা ক্যাটেলের মধ্যে যদি আমাদের রিয়েল লাইফে আস করা হয় যে কোন ক্যাটেলটা সবচেয়ে বেশি স্মুথ, আপনি দেখতে পাবেন যে এই থার্ড ক্যাটেলটা সবচেয়ে বেশি স্মুথ ক্যাটেল এই তিনটা ক্যাটেলের ভিতরে। সো স্মুথনেসটা, যদি একটা সারফেস যত বেশি স্মুথ হবে, তত আমি ভি এর সাথে আর কে অ্যালাইন করলে তত বেশি আমি লাইট দেখতে পারবো। বাট আলফার ভ্যালু এরপর যদি সামান্য পরিমাণ বাড়ে, খুব একটা স্মুথ সারফেসের জন্য আমার কিন্তু আর রিফ্লেক্টেড রেটা দেখতে পারার কথা না। সো তার জন্য কিন্তু আমার রিফ্লেক্টেড রেটা কিন্তু, রিফ্লেক্টেড এর ইন্টেন্সিটিটা এই গ্রাফের মতো বিহেভ করা উচিত। দ্যাট মিনস আমি যত এই কজ আলফার পাওয়ার বাড়াবো, এই কজ আলফার পাওয়ার এন আমি যত বেশি বাড়াবো, তত বেশি আমার ভি কে আর এর সাথে অ্যালাইন করতে হবে ওই স্পেকুলার লাইটটা দেখতে পারার জন্য। ইন আদার ওয়ার্ডস, স্পেকুলার লাইটটা আমি যতটুকু এরিয়াতে দেখতে পাচ্ছি, সেই এরিয়াটা কমে যাবে। এবং এরিয়াটা যতটুকু কমে যাচ্ছে স্পেকুলার লাইটটা দেখার জন্য, তত সারফেসটা বেশি স্মুথ হচ্ছে। সো সেম ইফেক্টটা যেহেতু আমি কজ আলফার উপর এন এর পাওয়ারটা দিয়ে পাচ্ছি, সো স্মুথনেস এই ফ্যাক্টরটাকে আমি কজ আলফার উপর একটা পাওয়ার এন দিয়ে ডিনোট করতে পারি। সো ওভারঅল ফর্মুলাটা যেটা দাঁড়াচ্ছে, যে আমার স্পেকুলার লাইটকে আগের মতো একটা পয়েন্ট সোর্সের ইন্টেন্সিটি আইপি, সেটাকে টিউন করার জন্য একটা স্পেকুলার কোফিশিয়েন্ট কেএস, এবং আমি কজ আলফা এই ভ্যালুটাকে দিয়ে যদি মাল্টিপ্লাই করি,
এবং এই ভ্যালুটাকে টিউন করার জন্য একটা স্মুথনেস ফ্যাক্টর এন দিলাম, যেখানে এন এর ভ্যালু যত বেশি বড় হবে, কজ আলফার জন্য আলফা ইজ ইকুয়াল টু জিরোর জন্য ভ্যালু ঠিক থাকবে, বাট আদার দেন দ্যাট ফল অফটা অনেক বেশি হবে। সো এই কয়েকটা ভ্যালুর মধ্যে কমা জিরো, এটার মধ্যে যদি ম্যাক্সিমামটা আমি নেই, তখন কিন্তু আলটিমেটলি আমি স্পেকুলার লাইটের জন্য একটা ফর্মুলা পাচ্ছি। ম্যাক্সিমাম কমা জিরোটা কেন নেওয়া হলো? কারণ এগেইন ভিউ অ্যাঙ্গেল এই আলফাটা যদি 90 ডিগ্রি অথবা তার বড় হয়, আমার কিন্তু কোনো রিফ্লেক্টেড রে দেখতে পারার কথা না। এবং আইডিয়ালি অথবা মোর প্র্যাকটিক্যালি আমরা এই গ্রাফ থেকেই দেখতে পাচ্ছি যে একটা স্মুথ সারফেসের জন্য এন এর ভ্যালুটা অবভিয়াসলি 30 অথবা 50 থেকে বড় হবে। এবং তার জন্য আমার ওই 90 ডিগ্রি যেতে হবে না, আমি সিম্পলি দেখতে পাচ্ছি যেখানে 30 ডিগ্রি অথবা তার আশেপাশে এর থেকে বড় কিছুতে গেলেই আমার লিটারেলি স্পেকুলার লাইটের অ্যামাউন্টটা জিরো হয়ে যাচ্ছে। সো একটা স্পেকুলার লাইটের জন্য আমরা এইভাবেই অ্যাকচুয়ালি ডিজাইনিংটা করতে পারি। সো টোটাল আমাদের যদি ডিসকাশনটা নিয়ে আসি এগেন একটা গ্রাফ থেকে, যে আমাদের স্পেকুলার লাইটের জন্য এখানে আমাদের কোনো একটা লাইট সোর্স ছিল, সেই লাইট সোর্স থেকে আমাদের এল ছিল, এটা একটা ভেক্টর এল ধরে নেওয়া হলো, এখানে একটা নর্মাল ভেক্টর এন ধরে নেওয়া হলো, এবং সেম অ্যাঙ্গেলে একটা রিফ্লেক্টেড রে আর ধরে নেওয়া হলো, এটাও থিটা। এবং আমাদের যদি একটা ভিউ পয়েন্ট ভি থাকে, মানে একটা ভিউয়ারের ভেক্টর ভি থাকে, এবং এদের মাঝখানের অ্যাঙ্গেলটা আলফা হয়, তখন আমাদের স্পেকুলার লাইট এস এর ফর্মুলাটা হচ্ছে আইপি, পয়েন্ট সোর্সের ইন্টেন্সিটি, ইন্টু স্পেকুলার কোফিশিয়েন্ট কে এস, ইন্টু ম্যাক্সিমাম অফ cos alpha to the power n, comma 0. So this is our total formula of specular light. এগেইন আগের মতোই আমার চ্যালেঞ্জটা রয়ে যায়, সেটা হচ্ছে কিভাবে আমি এই কজ আলফার ভ্যালুটা বের করব। সো এগেইন কজ আলফার ভ্যালু বের করার জন্য আমাদের কিন্তু আলফাটাকে জানতে হবে। ইন্টারেস্টিংলি আলফাটা কি আমরা জানি? আনসার ইজ নো। আমরা কি জানি? আমরা পয়েন্ট সোর্স লাইটের কোঅর্ডিনেটটা জানি, যেই পয়েন্ট পি এর ইলুমিনেশন ক্যালকুলেট করতে হবে সেই পি এর পয়েন্টটা জানি, অ্যাজ এ ভিউয়ার আমি কোথায় আছি সেই ভি এর পজিশনটা কিন্তু জানি। এই তিনটা কোঅর্ডিনেট আমার কিন্তু জানা, এছাড়া আদার্স কোনো ইনফরমেশন আমার কিন্তু জানা নেই। স্পেশালি যেটা আমার জানা নেই সেটা হচ্ছে রিফ্লেক্টেড রেটা কোন ডিরেকশনে যাচ্ছে। সো যেই জিনিসটা করা যায় অলরেডি আমরা দেখে এসেছি, যে দুইটা ভেক্টরের মাঝখানে ইনক্লিনেট অ্যাঙ্গেলের কোসাইন আমি পাইতে পারি সেই দুইটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করে। সো সামহাও যদি আমি ভেক্টর আটটাকে বের করতে পারি এবং সেটাকে ইউনিট ভেক্টরে কনভার্ট করে নেই, ভেক্টর ভি কে বের করা খুবই ইজি। কারণ আমি যদি অ্যাজ এ ভিউয়ার তার পজিশন ভিটা জানি, এবং যেই পয়েন্টের ইলুমিনেশন বের করতে হবে সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা জানি, দুইটা বাদ দিলেই আমি কিন্তু ভি ভেক্টরটা পেয়ে যাব। এরপর ইউনিট ভেক্টর পাওয়ার জন্য যদি আমি ভি ভেক্টরটাকে নর্মালাইজ করি, তখন আমি ভি এর ডিরেকশনে ইউনিট ভেক্টরটা পেয়ে যাব। এখন আর ভেক্টরটা কিভাবে পাবো সেটা আমি জানি না, বাট যদি আর ভেক্টরটা পেতাম এবং ভি এর ডিরেকশনে ইউনিট ভেক্টর পেতাম, সো ডিফিউজ লাইটের ডিসকাশন অনুযায়ী আমি এই দুইটাকে ডট প্রোডাক্ট করে কিন্তু কজ আলফার ভ্যালুটাও পেতে পারতাম। বাট প্রবলেম যেটা রয়ে গেল সেটা হচ্ছে কিভাবে আমি এই আটটাকে বের করতে পারবো। আটটাকে বের করার জন্য তো আমার স্ট্রেইট ফরওয়ার্ড ওয়েটা নেই। সো আমরা একটু নেক্সট কাপল অফ স্লাইডে দেখার চেষ্টা করি যে কিভাবে এই আটটাকে বেসিক্যালি বের করা যায়। এখন আর্টটাকে বের করার জন্য যদি আমরা আমাদের আগের কনভেনিয়েন্ট পিকচারটাকে একটু ড্র করে নিই। অ্যাজ ফর এক্সাম্পল, এটা ছিল আমাদের ভেক্টর এল, এটা ছিল আমাদের ভেক্টর আর, এটা ছিল আমাদের ভেক্টর এন। আমাদের টার্গেট হচ্ছে এই আর্টটাকে ক্যালকুলেট করা। এখন আর্টটাকে যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তখন আমরা একটা নতুন ডেফিনেশন দেখতে চাই যে আমার একটা ভেক্টরের প্রজেকশন কি সেই জিনিসটা সম্পর্কে বুঝতে পারি কিনা। এখন একটা ভেক্টরের প্রজেকশন কাকে বলে সেটা যদি আমি বুঝতে চাই, মনে করি আমার এখানে দেওয়া আছে একটা ভেক্টর এ, এখানে দেওয়া আছে একটা ভেক্টর বি, দে বোথ আর ভেক্টরস, তখন প্রজেকশন অফ ভেক্টর এ অন ভেক্টর বি, দ্যাট মিনস আই ওয়ান্ট টু ডিফাইন প্রজেকশন অফ ভেক্টর এ অন ভেক্টর বি। এটাকে আমি ডিফাইন করতে পারি এভাবে, যদি আমি এর টার্মিনাল পয়েন্ট থেকে বি এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি, আমি এখানে যে লেনটা পাচ্ছি এই লেনটাই হবে প্রজেকশন অফ ভেক্টর এ অন ভেক্টর বি। সিমিলারলি আমি যদি প্রজেকশন অফ ভেক্টর বি অন ভেক্টর এ ডিফাইন করতে চাইতাম, তখন আমার যে জিনিসটা করতে হইতো, সিমিলারলি বি থেকে এ এর উপর অথবা এক্সটেন্ডেড এ এর উপর
আমার একটা পারপেন্ডিকুলার ড্র করতে হইতো, সেই কেসে আমি এখানে যে লেনটা পেতাম, এই লেনটাকেই বলা হতো প্রজেকশন অফ ভেক্টর বি অন এ। সো প্রজেকশন ব্যাপারটা রিলেটিভ, আমি কার উপর কার প্রজেকশনটা বের করতে চাই সেটা অ্যাকচুয়ালি আমাকে জানতে হবে। সো আমাদের মেইন টার্গেট এইটা না, আমাদের মেইন টার্গেট হচ্ছে এই প্রজেকশন। সাপোজ এই প্রজেকশনের লেনটাকে আমি অ্যাকচুয়ালি সি দ্বারা ডিনোট করা হলো, আমার টার্গেট হচ্ছে এই সি এর লেনটাকে বের করা। এখন যদি আমি সি এর লেনটাকে বের করতে পারি, তাহলে নর্মাল ট্রিগোনোমেট্রি দিয়ে কিভাবে বের করা যায়? উই অলরেডি নো যে আমাদের এই ট্রায়াঙ্গেলটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো, যেখানে আমাদের এই দুইটা সাইডের ভিতরে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর এই এ সাইডটা হচ্ছে হাইপোটেনিউস। সো আমরা যদি এই অ্যাঙ্গেলটা জানি, দ্যাট মিনস এই থিটাটা আমার জানা থাকে, তখন আমরা যদি কস থিটাটা জানি, যেখানে আমরা জানি যে কস থিটা রিলেশনটা আসে আমাদের বেস এবং হাইপোটেনিউসের ভিতরে। সো যেই জিনিসটা করা যায়, আমরা সি এর ভ্যালু কিন্তু ইজিলি পেতে পারি, তার বেস হচ্ছে এখানে সি, যার ভ্যালু আমি বের করতে চাই, এবং হাইপোটেনিউসটা হচ্ছে এ। সো যেই জিনিসটা করা যায় বেসিক্যালি আমি বলতে পারি এ কস থিটা, এটা দিয়ে কিন্তু আমি সি এর ভ্যালুটা বের করতে পারি অলরেডি। কিন্তু কস থিটা কিভাবে বের করা যায় সেটাও আমি দেখে এসেছি। কস থিটা কিভাবে বের করা যায়, যদি আমি এ কে ইউনিট ভেক্টরে কনভার্ট করতে পারি, বি কে ইউনিট ভেক্টরে কনভার্ট করতে পারি, তখন দুইটা ইউনিট ভেক্টরকে ডট প্রোডাক্ট করলে তাদের ইনক্লুডেন্ট অ্যাঙ্গেলের কস থিটা চলে আসে। সো যেই জিনিসটা করা যায়, আমাদের মেইন টার্গেট তো সি কে বের করা, রাইট? সো সি কে যদি আমি বের করতে চাই, যেখানে আমাদের এও ইউনিট ভেক্টর, বিও ইউনিট ভেক্টর, ইন দ্যাট কেস আমি সি এর ম্যাগনিটিউডটা বের করতে চাচ্ছি, যেখানে এ একটা ইউনিট ভেক্টর, এর ম্যাগনিটিউড দিয়ে এবং কস থিটা দিয়ে। কস থিটার ভ্যালুটা কি আসতেছে? এ ডট বি। এখন এ তো একটা ইউনিট ভেক্টর, সো ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত? আনসার ইজ ওয়ান। সেখানে ওয়ান লিখলাম, ওয়ান ইন্টু এ ডট বি। সো বেসিক্যালি আমার এই সি এর লেনটা কিন্তু এ বি, এই দুইটা ডট প্রোডাক্টের ম্যাগনিটিউডের সমান। সো সি এর ভ্যালুটাকে পাওয়া গেল, এটা হচ্ছে প্রজেক্টরের ডেফিনেশন। যদি আমি একটা কম্পোনেন্ট বের করতে চাইতাম, অ্যাজ ফর এক্সাম্পল কম্পোনেন্ট অফ ভেক্টর এ অন ভেক্টর বি, তখন সেই ভেক্টরটা বেসিক্যালি হইতো আমাদের এই ভেক্টরটা, রাইট? দ্যাট মিন্স আমার এইখানে যেই ভেক্টরটা ক্রিয়েট হচ্ছে, এই ভেক্টরটাই হচ্ছে কম্পোনেন্ট অফ ভেক্টর এ অন ভেক্টর বি। এখন যদি আমি এই সি ভেক্টরটা বের করতে চাই, নট সি স্কেলার মান, যদি আমি সি ভেক্টরটা বের করতে চাই, অলরেডি অলরেডি কিন্তু আমি ক্যালকুলেট করে ফেলেছি যে আমাদের এই সি এর ম্যাগনিটিউডটা কত। সি এর ম্যাগনিটিউডটা হচ্ছে এ ডট বি। সো একটা ভেক্টরের ম্যাগনিটিউড যদি আমার জানা থাকে, তখন ওই ভেক্টরটা বের করার জন্য ওই ভেক্টরের ডিরেকশনে থাকা কোনো একটা ইউনিট ভেক্টর দ্বারা ওই ম্যাগনিটিউডকে মাল্টিপ্লাই করলেই ভেক্টরটা বের হয়ে আসে। এখন সি এর ডিরেকশনে কি যে ইউনিট ভেক্টরটা আছে তার ভ্যালু আমার জানা আছে? আনসার ইজ ইয়েস। সি এর ডিরেকশনে ইউনিট ভেক্টরটা বেসিক্যালি বি এর ইউনিট ভেক্টর। সো আমি এখানে যে স্কেলার ভ্যালুটা পাচ্ছি, সি ভেক্টরটা বের করার জন্য এই এ ডট বি এর ম্যাগনিটিউডকে যদি আমি বি এর ইউনিট ভেক্টর দ্বারা মাল্টিপ্লাই করি, তখন কিন্তু আমি বেসিক্যালি সি এর ভ্যালুটাও পেয়ে যাই, মানে সি ভেক্টরটার ভ্যালুটাও পেয়ে যাই। সো আলটিমেটলি যেই জিনিসটা দাঁড়াচ্ছে, যে আমি এখানে সি ভেক্টরটা বের করতে পারতেছি এ ডট বি ডট বি করে, মানে ইনটু বি করে। এটা এখন কিভাবে আমাদের রিফ্লেক্টেড রে আর বের করার জন্য কাজে লাগবে, আমরা যদি আরেকটা ফিগার দেখে এখানে খেয়াল করে দেখি, এটার জন্য আমাদের টার্গেট হচ্ছে এই আরটাকে বের করা, রাইট? এখন এই আরটাকে বের করার জন্য আমরা যদি নর্মালি এল এর টার্মিনাল পয়েন্ট থেকে এন এর উপর একটা লাইন টানি, সো খেয়াল করে দেখি যেখানে আমি বলছি এলও একটা ইউনিট ভেক্টর, এনও একটা ইউনিট ভেক্টর, যদি আমি এদেরকে একটা ইউনিট ভেক্টরে কনভার্ট করতে পারি, তখন এই লেনটাই কিন্তু কম্পোনেন্ট অফ ভেক্টর এল অন ভেক্টর এন। এখন কম্পোনেন্ট অফ ভেক্টর এল অন ভেক্টর এন একটু আগে কি দেখে আসলাম, তাদের দুইটা ইনক্লুডেড ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট ইনটু যার উপর আমি কম্পোনেন্টটা বের করতে চাচ্ছি তার ডিরেকশনে থাকে একটা ইউনিট ভেক্টর। সো এই লেনটা কিন্তু আমি ইজিলি পেয়ে গেলাম আগের ডিসকাশন থেকে। এখন আমরা অলরেডি যেহেতু জানি কোনো একটা ভেক্টরকে তার ডিরেকশন এবং ম্যাগনিটিউড চেঞ্জ রেখে যে কোনো ডিরেকশনে মুভ করানো যায়, সো আমি এখানে খেয়াল করে দেখি এই আর এর ডিরেকশনটাকে মুভ করে এখানে নিয়ে আসি। এখন যদি আমি এল এবং আর এর লেন্থকে সেম ধরি, সো সিম্পলি এল যদি একটা ইউনিট ভেক্টর হয়, আরও একটা ইউনিট ভেক্টর হবে। এখন এল এবং আর
এই দুইটাকে যদি আমি যোগ করি তখন আমাদের এই থার্ড সাইডটা আসার কথা, যেই থার্ড সাইডের জন্য এই ভেক্টরটাকে যদি আমি 2 গুণ করি, সো বেসিক্যালি যেই জিনিসটা আসবে এই টুয়াইস লেন্থের সমান আসবে। এখন একটা লেন্থ হচ্ছে এল ডট এন ইন্টু এন, সো এই পুরো লেন্থটা কি হয়ে যাচ্ছে, টুয়াইস ইন্টু এল ডট এন ডট এন। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবকিছুই কিন্তু এখানে ইউনিট ভেক্টর। সো আমরা একটা ভেক্টরের ট্রায়াঙ্গুলার রুল অফ সামেশন দিয়ে কি জানি, যে দুইটা ভেক্টরকে যদি একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইডে কনজিকিউটিভলি রিপ্রেজেন্ট করা যায়, তখন থার্ড সাইডটা অপোজিট ডিরেকশনে ওই দুইটা ভেক্টরের সামকে রিপ্রেজেন্ট করে। সো বেসিক্যালি যেই জিনিসটা আমি বলতে পারি যে এখানে এল প্লাস আর এটা সমান, এল প্লাস আর এটা সমান টুয়াইস এল ডট এন ইন্টু এন। এগেইন একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যা পাচ্ছি সবাই ইউনিট ভেক্টর। সো এখান থেকে আমার আর এর মানটা আসে এল এন এল। সো এখান থেকে ক্যাল করে দেখি, এই ক্যালকুলেশন থেকে ইজিলি আমরা কিন্তু আর এর মানটা বের করতে পারবো। এবং ডিফিউজ লাইট পড়ানোর সময় অলরেডি কিন্তু আমরা এল কিভাবে বের করা হয়, এন কিভাবে বের করা হয়, সেটাও কিন্তু আমরা দেখে এসেছি। সো আমাদের ডিসকাশন থেকে যদি আমরা আর এর ভেক্টরটা পেয়ে যাই, সেই আর এর ম্যাগনিটিউডটাকেই যদি আমি এখানে বসাই, তখন আমি আর ডট ভি এর ম্যাগনিটিউডটা পেয়ে যাব। যে আর ডট ভি এর ম্যাগনিটিউডটাকেই যদি আমি এখানে প্লাগ ইন করি, ওভারঅল আমাদের স্পেকুলার লাইটটা কি সেটা আমাদের চলে আসবে। সো স্পেকুলার লাইটের জন্য আমাদের লেকচারটা এখানেই। আবার ডিফারেন্ট আমাদের টিউনেবল প্যারামিটার স্পেকুলার রিফ্লেকশনের জন্য একটা জিনিস খেয়াল করে দেখি, এখানে টিউনেবল প্যারামিটার হচ্ছে দুটো। একটা হচ্ছে স্পেকুলার কোফিশিয়েন্ট কে এস, আরেকটা হচ্ছে এখানে শাইনিনেস ফ্যাক্টর, অথবা আমাদের হচ্ছে স্মুথনেস ফ্যাক্টর, সেটা হচ্ছে আমাদের এক্সপোনেন্ট কে। একটু আগে এন দ্বারা প্রকাশ করা হলো, এখানে কে দ্বারা ডিনোট করা হচ্ছে, সেম থিং। এখন দুইটা জিনিস দ্বারা একটু চেঞ্জ করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমরা এক্সপোনেন্টটাকে ফিক্স রাখি, আমরা একটু রিফ্লেকশন কোফিশিয়েন্ট চেঞ্জ হলে কি জিনিসটা হয় সেটা একটু দেখি। সো মনে করি যদি আমরা এই কলামটার কথা চিন্তা করি, দ্যাট মিনস যখন আমার এক্সপোনেন্ট কেটা একটা ভ্যালুতে ফিক্স, তখন ডিফারেন্ট স্পেকুলার কোফিশিয়েন্টের জন্য স্পেকুলার কোফিশিয়েন্ট যত বাড়ছে, তত খেয়াল করে দেখি এই স্পটটা কিন্তু ব্রাইটার হচ্ছে। আপনি যে কোনো রোতে যদি আমরা এই ব্যাপারটা চিন্তা করি, খেয়াল করে দেখি এখানে যদি যাই, যত আমার স্পেকুলার কোফিশিয়েন্টটা বাড়ছে, তত কিন্তু আমার ভ্যালুটা ব্রাইটার হচ্ছে। সো এগেইন স্পেকুলার কোফিশিয়েন্টটা ডিরেক্টলি যেহেতু প্রপোর্শনাল টু দ্য স্পেকুলার লাইট, যত আমি ভ্যালুটা ওয়ানের কাছাকাছি সিলেক্ট করব, তত আমার ওভারঅল স্পেকুলার লাইট বাড়বে। ইন্টারেস্টিংলি যদি আপনি এক্সপোনেন্ট কে এর চেঞ্জটা দেখি, অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি লাস্ট অথবা মাঝখানে রোটার কথা চিন্তা করি, খেয়াল করে দেখি কে এর ভ্যালু আমি যত বাড়াচ্ছি, তত কিন্তু স্পেকুলার লাইটের এরিয়াটা ছোট হয়ে আসছে, রাইট? তত কিন্তু এরিয়াটা ছোট হয়ে আসছে। সো আলটিমেটলি কেন ছোট হয়ে আসতেছে? বিকজ আলটিমেটলি যে জিনিসটা হচ্ছে, আমি কজ আলফার পাওয়ার যত বাড়াবো, তত কিন্তু আমার আটটা ভি এর সাথে অ্যালাইন করতে হবে কোন একটা স্পেকুলার লাইট দেখতে পাওয়ার জন্য। সো যত আমি এক্সপোনেন্ট কেটার ভ্যালু বাড়াবো, ইট ডাজেন্ট ম্যাটার আপনার রিফ্লেকশন কোফিশিয়েন্ট, দ্যাট মিনস স্পেকুলার কোফিশিয়েন্ট কত, আপনার এর ব্রাইটনেসটা বাড়বে, বাট এরিয়াটা কিন্তু সেম থাকবে। আপনি যত এক্সপোনেন্ট কে এর মান অথবা একটা সারফেসের স্মুথনেস কমাবেন, তত এই এরিয়াটা বড় হবে। সো অনেক বিগার একটা এরিয়া ধরে যদি আমি স্পেকুলার লাইট দেখি, ইজিলি আই ক্যান গেস যে ওই সারফেসটা অতটা বেশি স্মুথ না, বাট স্পেকুলার লাইটটা যত কম এরিয়াতে থাকবে, একটা সারফেসটা তত বেশি স্মুথ হবে। সো এখন পর্যন্ত বেসিক্যালি আমরা অ্যাম্বিয়েন্ট লাইটকে দেখলাম কিভাবে মডেল করা যায়, ডিফিউজ লাইটকে দেখলাম কিভাবে মডেল করা যায়, স্পেকুলার লাইটকে দেখলাম কিভাবে মডেল করা যায়। যে কোনো একটা পিক্সেলের জন্য যদি আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাম্বিয়েন্ট লাইটের ক্যালকুলেশন, ডিফিউজ লাইটের ক্যালকুলেশন এবং স্পেকুলার লাইটের ক্যালকুলেশনটা করি, তখন বেসিক্যালি আমরা একটা লাইটের ওভারঅল ইন্টেন্সিটি একটা পিক্সেলের জন্য পাচ্ছি। এটা কিন্তু এগেইন একটা পিক্সেলের জন্য পাচ্ছি একটা কম্পোনেন্টের ভ্যালু। এগেইন আমরা একটু আগে দেখে আসছি যে আমাদের যখন আমি লাইট ইন্টেন্সিটি আই ক্যালকুলেট করতে চাই, যদি আমাদের মডেলটা আর জিবি হয়, রেডের জন্য একটা কম্পোনেন্ট থাকবে, গ্রিনের জন্য একটা কম্পোনেন্ট থাকবে, ব্লু এর জন্য একটা কম্পোনেন্ট থাকবে। সো ইনিশিয়ালি পয়েন্ট সোর্সের ইন্টেন্সিটিটা যদি মনোক্রম না হয়, দ্যাট মিনস যদি একটা কালার্ড লাইট থাকে, তখন অবভিয়াসলি রেড, গ্রিন, ব্লু এই তিনটা কালার ডিফারেন্ট হবে। তখন একটা পিক্সেলের ইন্টেন্সিটি ক্যালকুলেট করার জন্য আমাদের কিন্তু তিনটা সেপারেট
কম্পোনেন্ট ইন্ডিভিজুয়ালি বের করতে হবে। সো বুঝতে পারছি যে আমাদের ক্যালকুলেশনটা কিন্তু একটু বিগার হবে। বাট এগেইন এই তিনটা ভ্যালুর জন্যই যেহেতু আমাদের এল এন এবং আর ডট ভি এই দুইটার ভ্যালু সেম থাকতেছে, ইটস নট দ্যাট মাচ বিগার ক্যালকুলেশন। কারণ আমাদের কিন্তু মোস্ট এক্সপেন্সিভ ক্যালকুলেশন গুলো এই ডট প্রোডাক্টেই লাগছিল, এল ডট এন বের করার জন্য এবং আর ডট ভি বের করার জন্য। যদি এল এন এবং আর ভি চেঞ্জ না হয়, ইট ডাজেন্ট ম্যাটার আমাদের ইন্ডিভিজুয়াল আইপি এগুলা চেঞ্জ হলেও আমাদের লাইটের ক্যালকুলেশন তেমন একটা চেঞ্জ হবে না। একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডিফিউজ কোফিশিয়েন্ট কেডি, এটা কিন্তু লাইটের কালারের উপর ডিপেন্ড করে। কারণ আমরা একটু আগে দেখে আসছি যে প্রত্যেকটা লাইট কিন্তু সেম ওয়েতে ডিফিউজ হয় না। আপনারা যদি লাইটের ডিফিউশনটা দেখি, আমরা আমরা দেখবো যে রেড লাইটের ডিফিউশন সবচেয়ে কম। এই কারণে কিন্তু রেড লাইটটা সবচেয়ে কম স্ক্যাটার্ড হয় কেন, এই জন্য ডেঞ্জার সিগন্যালে কিন্তু আমরা রেড লাইট ইউজ করি। বাট অন্যদিকে ব্লু লাইটের ডিফিউশন কিন্তু সবচেয়ে বেশি, অথবা স্ক্যাটারিংটা সবচেয়ে বেশি। এর জন্য কিন্তু আমরা স্কাইটাকে ব্লু দেখি। সো এক এক লাইট যেহেতু এক একভাবে ডিফিউজ হয়, সো ডিফারেন্ট কালারের জন্য একটা জিনিস খেয়াল করে দেখি, এই ডিফিউজ কোএফিসিয়েন্টও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। বাট একটা জিনিস খেয়াল করে দেখি, স্পেকুলার লাইট এটা কি কালারের উপর ডিপেন্ড করতো? আনসার ইজ নো। কেন ডিপেন্ড করতো না? কারণ স্পেকুলার লাইটের কোনো পোর্শনই কিন্তু অবজেক্ট দ্বারা অ্যাবজর্ভ হতো না। যেহেতু স্পেকুলার লাইট কালারের উপর ডিপেন্ড করে না, সো খেয়াল করে দেখেন ডিফারেন্ট কালারের লাইটের জন্য স্পেকুলার কোএফিসিয়েন্টটা কিন্তু সেমই আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনি এখানে দেখতে পারেন, সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইটের জন্য অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্টটাকে আলাদা ধরা হয়েছে। বাট বেসিক্যালি অ্যাম্বিয়েন্ট লাইটের জন্য আপনি কি অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্টকে অলওয়েজ সেম রাখেন অথবা প্রত্যেকটার জন্য আপনি আলাদা ধরেন, ইট ডাজেন্ট বেসিক্যালি ম্যাটার। কেন ম্যাটার করে না? কজ অ্যাম্বিয়েন্ট লাইটটা এমনিতেই কম। সো আপনি খুব একটা ডিফারেন্ট ভ্যালু ধরে খুব একটা চেঞ্জ হবে, খুব একটা গ্রাউন্ড ব্রেকিং ভ্যালু অথবা ইম্প্যাক্টফুল ভ্যালু চেঞ্জ হবে, ইট ডাজেন্ট ম্যাটার। সো আমি চাইলে এই অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্টের ভ্যালুটাকে সেমও রাখতে পারি ডিফারেন্ট কালারের জন্য, অথবা ডিফারেন্ট কালারের জন্য ডিফারেন্ট রাখতে পারি। বাট সবচেয়ে বেশি ডমিনেন্ট কালার একটা অবজেক্টে যেহেতু ডিফিউজ লাইট এবং স্পেকুলার লাইট, উই হ্যাভ টু মেক শিওর যে ডিফারেন্ট কালারের জন্য ডিফিউজ লাইট ডিফারেন্ট কোএফিসিয়েন্ট পাচ্ছে, আর স্পেকুলার লাইট ডাজেন্ট ম্যাটার অলওয়েজ সেম কালারই পাচ্ছে। সো ক্রোমাটিক কালার অথবা কালার্ড লাইটের জন্য আমাদের একটা পিক্সেলের জন্য একটা লাইট সোর্সের জন্য টোটাল এই তিনটা ক্যালকুলেশন করতে হবে। এখন যদি আমাদের এন সংখ্যক লাইট সোর্স থাকে, দ্যাট মিনস আমাদের যদি এন সংখ্যক লাইট সোর্স থাকে, তখন কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট একটাই। অ্যাম্বিয়েন্ট লাইট যেহেতু লাইট সোর্সের উপর ডিপেন্ড করে না, ইট ডাজেন্ট ম্যাটার। বাট আমাদের যদি লাইট সোর্সের নাম্বার বেড়ে যায়, তখন কিন্তু প্রত্যেকটা লাইট সোর্সের জন্য ইন্ডিভিজুয়ালি আমাদের ডিফিউজ লাইট চেক করতে হবে, ইন্ডিভিজুয়ালি আমাদের স্পেকুলার লাইট ক্যালকুলেট করতে হবে। সো প্রত্যেকটা লাইটের জন্য দ্যাট মিনস আমাদের এখানে আই ইজ ইকাল টু 1 to n। সো প্রত্যেকটা এন সংখ্যক লাইটের জন্য ডিফিউজ লাইট স্পেকুলার লাইট ক্যালকুলেট করে যদি আমরা যোগ করি, এরপর তার সাথে অ্যাম্বিয়েন্ট লাইটকে যোগ করলে বেসিক্যালি আমরা একটা পিক্সেলের জন্য তার ইন্টেন্সিটি কি হওয়া উচিত সেটা পাবো। সো বুঝতে পারতেছি এটা একটা হিউজ ক্যালকুলেশন দিবে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। একটা ইম্পর্টেন্ট জিনিস এখন যে জিনিসটা না বললেই নয়, সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যে ফংস রিফ্লেকশন মডেলটা দেখলাম, সেখানে কিন্তু লাইট সোর্স থেকে ডিস্টেন্সের জন্য যে এনার্জির কম বেশি হতে পারে সেই জিনিসটাকে কিন্তু কনসিডারেশনে নিয়ে আসা হয় নাই। অ্যাজ ফর এক্সাম্পল, একটা পয়েন্ট P1, সে এই লাইট সোর্সের জন্য যতটুকু লাইট পাওয়ার কথা, আমি যদি সেই অবজেক্টটাকে আরো কাছে নিয়ে আসি P2, তার কিন্তু আরো বেশি লাইট পাওয়ার কথা। কারণ আমরা জানি যে লাইট সোর্সটা এনার্জি কিন্তু ডিস্টেন্সের ইনভার্সলি প্রপোর্শনাল। দ্যাট মিনস আমার এই যে অ্যাটিনুয়েশন ফ্যাক্টরটা হয়, এফ অ্যাটিনুয়েশন, এটা বেসিক্যালি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/d²। দ্যাট মিনস যদি আমি ডিস্টেন্স 2 মিটার বাড়াই, তখন আমাদের লাইট এনার্জি ইন্টেন্সিটি 4 গুণ কমে। যদি ডিস্টেন্স আমি 4 গুণ বাড়াই, তখন আমার লাইট ইন্টেন্সিটির ফলটা 16 গুণ হয়। সো আলটিমেটলি যেহেতু আমাদের এটা ডিস্টেন্সের স্কোয়ারের প্রপোর্শনাল, আমরা যে জিনিসটা করতে পারি অ্যাটিনুয়েশন ফ্যাক্টর হিসেবে এই ভ্যালুটাকে কনসিডার করতে পারি, যে অ্যাটিনুয়েশন ফ্যাক্টর এটা ইজ ইকাল টু 1/d²। বাট এটা যদি ধরি, যেই প্রবলেমটা আমাদের বেসিক্যালি হবে, আপনারা যদি 1/d² গ্রাফটা আঁকি, এখন নর্মালি দেখা যাবে যে 1/d² জন্য আমরা হচ্ছে এরকম রিভার্স একটা গ্রাফ পাবো, এরকম একটা প্যারাবোলিক একটা গ্রাফ পাবো, রাইট? এখন এই গ্রাফটার প্রবলেম হচ্ছে যে নর্মালি প্র্যাকটিক্যাল সেন্সে ইট ওয়ার্কস ফাইন, কারণ প্র্যাকটিক্যাল সেন্সে আমাদের অনেক ধরনের ইনডিরেক্ট
রিফ্লেকশন হয়, যেটার কারণে ওভারঅল লাইটে এটা একটা ইম্প্যাক্ট করে, এবং একটা অবজেক্টকে যতটুকু ডার্ক দেখার কথা অনেকগুলো ইনডিরেক্ট ইলুমিনেশনের জন্য আমরা ততটুকু ডার্ক দেখি না। বাট নর্মালি আমরা যখন ম্যাথমেটিক্যাল মডেল দাঁড়াচ্ছি কোনো একটা মডেলের, আমাদের কিন্তু প্রত্যেকটা লাইট নিজ হাতে ক্যালকুলেট করতে হচ্ছে। সো অনেকগুলো ইনডিরেক্ট ইলুমিনেশন কিন্তু আমরা বাদ দিচ্ছি। সো যেই জিনিসটা হয় প্র্যাকটিক্যালি, যদি আমরা এই ওয়েতে লাইটের ফল অফটা করি, তখন দেখা যায় প্র্যাকটিক্যালি আমাদের এই জিনিসটা হয় ঠিক আছে। বাট যদি আমাদের সিমুলেশন মডেলে সেম ওয়েতে অ্যাটেনুয়েশন ফ্যাক্টরটাকে টার্ন ইন করি, যেই প্রবলেমটা হয়, সামান্য ডিস্টেন্স গেলেই লাইটের ইন্টেন্সিটি খুব বেশি কমে যায়। অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের কোনো একটা লাইটের ইন্টেন্সিটি, সাপোজ একটা লাইট ছিল রেড লাইট, রাইট? যদি একটা লাইট রেড লাইট হয়, তার ইন্টেন্সিটিটা দেওয়া হবে 1,0,0 দিয়ে। এখন আমি ওই লাইট সোর্স থেকে মাত্র 2 মিটার ডিস্টেন্সে গেলাম। 2 মিটার ডিস্টেন্সের জন্য তার অ্যাটিনুয়েশন ফ্যাক্টর আমি দিচ্ছি 1/2 স্কোয়ার, সো 1/4, 0.25 করে। সো বেসিক্যালি আমার তখন কিন্তু মাত্র 2 মিটার ডিস্টেন্সে নতুন ইন্টেন্সিটি হয়ে যাচ্ছে 0.25 0 0। এবং আলটিমেটলি 0.25 কিন্তু অনেক ডার্ক একটা রেট, মাত্র 2 মিটার ডিস্টেন্সে। সো এই জিনিসটাকে একটু টিউন করার জন্য যে জিনিসটা করা যেতে পারে, আমরা নর্মালি এরকম একটা কোয়াড্রেটিক ফল অফ মেনে চলবে অ্যাটিনুয়েশনে, বাট ইকুয়েশনটাকে একটু মডিফাই করব যেন খুব তাড়াতাড়ি ফল অফটা না হয়। স্টিল সেটা ফল অফটা কোয়াড্রেটিক থাকে, বাট উইল ট্রাই টু মেক সেন্স ইন দ্যাট ওয়ে, যেন আমাদের খুব একটা সামান্য ডিস্টেন্সে গেলেই লাইটের ইন্টেন্সিটিটা খুব তাড়াতাড়ি ফল অফ করে না। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, প্র্যাকটিক্যালি থিওরিটিক্যালি যদি একটা জিনিসের কথা ভাবেন, যে কোনো লাইট সোর্সের ইন্টেন্সিটি থিওরিটিক্যালি তার ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত থাকার কথা। বাট প্র্যাকটিক্যালি আপনি যদি একটা লাইট সোর্সের, একটা রাতের বেলা একটা লাইট সোর্স থেকে একটা লাইট থাকলো, আমি হয়তো বা 30 মিটার দূরে সেই লাইট সোর্স থেকে আর কোনো লাইট পাবো না। সো থিওরিটিক্যালি একটা লাইট সোর্সের ইন্টেন্সিটি ইনফাইনাইট হলেও প্র্যাকটিক্যালি একটা লাইট সোর্সের ইন্টেন্সিটি কিন্তু ফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত অবজার্ভ করা যায়। এখন অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি একটা লাইট সোর্সের ইফেক্ট ইনফাইনাইট পর্যন্ত থাকে, সেটা ধরে যদি আমি আমার সিমুলেশন মডেলে ডিজাইন করি, তখন আমার একটা সিমুলেশন মডেলে যদি 500 লাইট সোর্স থাকে, তখন যে কোনো পিক্সেলের ইন্টেন্সিটি ডাজেন্ট ম্যাটার সেই পিক্সেলটা যে কোনো লাইট সোর্স থেকে কতটুকু দূরে, প্রত্যেকটা লাইট সোর্সের জন্য ইকুয়ালি ক্যালকুলেট করতে হবে। সো প্র্যাকটিক্যাল সিনারিওকে আমাদের সিমুলেশন মডেলে আনার জন্য দুইটা মেইন প্রবলেম দাঁড়ালো। এক নম্বর প্রবলেমটা হচ্ছে প্র্যাকটিক্যাল সিনারিওতে ইন্টেন্সিটিটা খুব তাড়াতাড়ি ফল অফ করে, ইন্টেন্সিটি ফলস অফ র্যাপিডলি। যদি আমি প্র্যাকটিক্যাল সিনারিওটা এখানে ইমপ্লিমেন্ট করতে চাই, আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে প্র্যাকটিক্যাল লাইফের জন্য থিওরিটিক্যাল যেই জিনিসটা আমরা জানি সেটা হচ্ছে ইন্টেন্সিটি টেন্ডস টু এক্সিস্ট আপ টু ইনফিনিটি। সো টেন্স টু এক্সিস্ট আপ টু ইনফিনিটি, বাট একটা সার্টেন ডিস্টেন্সের পরই তার ইন্টেন্সিটিটা এতটাই কমে যায় যে সেটা আমার মডেলিং এ আনারই দরকার নাই। বাট যদি আমি আনি, তখন আমাদের প্রত্যেকটা 500টা লাইট সোর্সের জন্যই, একটা এনভায়রনমেন্টে 500টা লাইট সোর্স থাকছে, তার প্রত্যেকটার জন্যই কিন্তু আমার ইন্ডিভিজুয়াল একটা পিক্সেলের ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে হবে। যার জন্য দেখা যাবে হয়তোবা 499 লাইট সোর্সের যে ইন্টেন্সিটি আমি পাচ্ছি, সেটা ভেরি ক্লোজ টু জিরো, শুধুমাত্র একটা লাইট সোর্স খুব একটা কাছে ছিল। সো যার জন্য আমি খুবই ক্লোজ টু জিরো একটা ভ্যালু পেলাম, 10⁻12, 10⁻10। তার জন্য তো আমার ক্যালকুলেশন করার দরকার নাই। সো যে জিনিসটা করা যায়, প্রত্যেকটা লাইট সোর্সের জন্য তার ইনফ্লুয়েন্স এরিয়াকে ইনফাইনাইট পর্যন্ত না ধরে একটা ফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত ধরা যায়। সো একটা লাইটের জন্য যেই ফাইনাইট স্ফেরিক্যাল ডিস্টেন্স পর্যন্ত আমি ধরে নিচ্ছি তার ইন্টেন্সিটি এক্সিস্ট করে, অ্যান্ড বিয়ন্ড দ্যাট তার ইন্টেন্সিটি জিরো, এরকম একটা স্ফিয়ারকে আমি বলতে পারি ইনফ্লুয়েন্স স্ফিয়ার অথবা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। সো আমি ধরে নিব প্রত্যেকটা লাইট সোর্সের জন্য কোনো একটা সার্টেন আর রেডিয়াসে, রেডিয়াস অফ স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স দেওয়া আছে, এবং কোনো একটা অবজেক্ট ওই লাইট সোর্সের জন্য ইনফ্লুয়েন্স স্ফিয়ারের ভিতরে থাকলে শুধুমাত্র তখনই আমি ওই লাইট সোর্সের জন্য কোনো একটা পার্টিকুলার পিক্সেলের লাইটিং অথবা ইন্টেন্সিটি ক্যালকুলেট করব। বাট যদি ওই পিক্সেলটা আমার
ইনফ্লুয়েন্স স্ফিয়ারের রেডিয়াসের থেকেও বাইরে থাকে অথবা ইনফ্লুয়েন্স স্ফিয়ারের বাইরে থাকে, তখন আমার কিন্তু বেসিক্যালি আর টোটাল ক্যালকুলেশনটা করার দরকার নেই। তখন আমি ওই লাইটের জন্য ওই পিক্সেলের ক্যালকুলেশনটাই করব না। তো ফার্স্ট অফ অল ব্লাইন্ডলি আমি কোন একটা লাইটের জন্য একটা পিক্সেলের ইন্টেন্সিটি ক্যালকুলেট করার আগে আমি দেখে নিব ওই লাইট সোর্স থেকে সেই পিক্সেলের ডিস্টেন্সটা কতটুকু। যদি ডিস্টেন্স ডিটা ক্যালকুলেট করে দেখি ইনফ্লুয়েন্স স্ফিয়ারের রেডিয়াসের থেকে বড়, তখন বেসিক্যালি আমার আর ইন্টেন্সিটি ক্যালকুলেট করারই দরকার নেই, আমার ইন্টেন্সিটিটা হবে অ্যাম্বিয়েন্ট ইন্টেন্সিটি। খেয়াল করে দেখেন এখানে কিন্তু একটা ট্রিকি জিনিস, আমি কিন্তু ইন্টেন্সিটিকে জিরো লিখি নাই। কারণ কি? কারণ কোনো একটা পিক্সেলে যদি কোনো লাইট সোর্স নাও থাকে, স্টিল ওইখানে কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট থাকে, কারণ অ্যাম্বিয়েন্ট লাইটটা কিন্তু ডেফিনেট কোনো লাইট সোর্স থেকে আসে না। সো রিজিউমিং আমার ডিসকাশন, বাট যদি আমাদের বেসিক্যালি ডিস্টেন্সটা, দ্যাট মিনস কোন একটা পিক্সেলের ডিস্টেন্স ইনফ্লুয়েন্স স্ফিয়ারের ভিতরে থাকে, দ্যাট মিনস ইনফ্লুয়েন্স স্ফিয়ারের রেডিয়াস থেকে কম হয়, তখন বেসিক্যালি আমি শুধুমাত্র ইন্টেন্সিটিটা ক্যালকুলেট করব। সো এখন এই জিনিসটাকে কিভাবে চেঞ্জ করা হয়েছে, এটার জন্য যে নতুন ফর্মুলাটা দেওয়া হয়েছে সেটাকে আমার ধরা যায় যে এফ ইজিক্যাল টু ম্যাক্সিমাম অফ 1 - d/r² 0। এখন এই ফর্মুলাটা একটা এক্সেলেন্ট ফর্মুলা। কেন ফর্মুলা, এই জিনিসটা যদি চিন্তা করে দেখি, সেটা হচ্ছে নর্মালি আমাদের ডিটা হচ্ছে আমাদের লাইট সোর্স এস এবং পয়েন্ট যার ইলুমিনেশন বের করতে চাচ্ছি পি, এই দুইটার মাঝে কার্তেশিয়ান ডিস্টেন্স। দ্যাট মিনস যদি আমার এস এর কোঅর্ডিনেট x1 y1 দেওয়া থাকে, পি এর কোঅর্ডিনেট x2 y2 দেওয়া থাকে, তখন তাদের মাঝখানে যে কার্তেশিয়ান ডিস্টেন্সের ফর্মুলা x1 - x2² প্লাস y1 - y2², এটা দিয়ে বেসিক্যালি আমরা লাইট সোর্স এবং যেই পয়েন্টের ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে চাচ্ছি তার ডিস্টেন্স আমি বের করতে পারবো। এখন ইন্টারেস্টিংলি এই ডিস্টেন্স ডিটা যদি ইনফ্লুয়েন্স স্ফিয়ারের রেডিয়াস থেকে বড় হয়, তখন কিন্তু ইট উইল ইমপ্লাই যে d/r এই ভ্যালুটাও গ্রেটার দেন 1। এখন d/r ভ্যালুটা যদি গ্রেটার দেন 1 হয়, d/r² এটাও কিন্তু আরো গ্রেটার দেন 1 হবে, বিকজ 1-এর থেকে বড় একটা ভ্যালুকে আরো স্কোয়ার করলে ভ্যালুটা আরো বেশি বাড়বে। সো 1 থেকে যদি এখন আমি d/r² বাদ দেই, যেখানে d/r² 1-এর বড়, অবভিয়াসলি এটা নেগেটিভ একটা ভ্যালু দিবে। এবং তখন খেয়াল করে দেখেন যেহেতু ম্যাক্সিমাম অফ নেগেটিভ ভ্যালু এবং জিরো, একটা জিরো হবে। সো অটোমেটিক্যালি কিন্তু আমার অ্যাটিনুয়েশন ফ্যাক্টরটা এখানে জিরো চলে আসতেছে। আদার দেন দ্যাট, যদি আমাদের ডিটা লেস দেন আর হয়, তখন অবভিয়াসলি d/r এটা লেস দেন 1 হবে। এবং এটাকে যদি আমি স্কোয়ার করি, 1-এর থেকে ছোট বা জিরোর থেকে বড় এরকম একটা ভ্যালুকে যদি আমি স্কোয়ার করি, ভ্যালুটা কি হয়? আরো ছোট হয়। সো ভ্যালুটা কিন্তু আরো ছোট হয়ে আসবে। দ্যাট মিনস আমার 1 - d/r² এই ভ্যালুটা কিন্তু এখন গ্রেটার দেন 0 থাকবে। বাট খেয়াল করে দেখেন, ইনিশিয়ালি কিন্তু আমাদের ডিস্টেন্সের ভ্যালু যত বাড়ছে, ইনিশিয়ালি কিন্তু ইন্টেন্সিটি অথবা অ্যাটিনুয়েশন ফ্যাক্টরটা র্যাপিডলি ড্রপ অফ করছে না। দ্যাট মিনস আগে আমি হয়তো বা গ্রাফটা পেতাম এখন এইভাবে, বাট কারেন্টলি আমার এই ইকুয়েশনটা চেঞ্জ করার ফলে গ্রাফটা কিন্তু এরকম হচ্ছে। সো এগেইন আগের মতো করে আমার একটা কাট অফ রেঞ্জ রয়েছে, বাট এখন কিন্তু ফল অফটা আগের মতো এত র্যাপিড না, এখন কিন্তু গ্র্যাজুয়ালি ফল অফটা হচ্ছে। সো এগেইন আমরা লিনিয়ারলি চেঞ্জ না করে কোয়াড্রেটিক্যালি চেঞ্জ করলাম, যেন আমাদের প্র্যাকটিক্যাল সিনারিওর সাথে ম্যাচ করে। বাট ইকুয়েশনটাকে সামান্য একটু টুইক করার কারণে এখন কিন্তু আমাদের অ্যাটিনুয়েশন ফ্যাক্টরটা আমাদের লাইটকে সামান্য ডিস্টেন্সে ডিমিনিশ করছে না, স্টিল ইট ক্যাপচার দ্য রিয়েল এসেন্স অফ দ্য ইলুমিনেশন। সো আলটিমেটলি আমাদের ওভারঅল লাইটিং ফ্যাক্টরের যে ফর্মুলা ছিল, তার সাথে যদি আমি অ্যাটিনুয়েশন ফ্যাক্টরটা মাল্টিপ্লাই করি, এগেইন মাথায় রাখতে হবে অ্যাটিনুয়েশন ফ্যাক্টরটা কিন্তু শুধুমাত্র স্পেকুলার লাইট এবং ডিফিউজ লাইটের জন্য কাজ করে, অ্যাম্বিয়েন্ট লাইটের জন্য তার কোনো রিলেশন নেই। সো যদি আমি এই অ্যাটিনুয়েশন ফ্যাক্টরটাকে মাল্টিপ্লাই করি ডিফিউজ লাইট এবং স্পেকুলার লাইটের জন্য, আলটিমেটলি ফংস রিফ্লেকশন মডেলটা দিয়ে আমি রিয়েলিস্টিক্যালি যে কোনো লাইটকে ক্যাপচার করতে পারছি। সো বেসিক্যালি ফংস ইলুমিনেশন অথবা লাইটিং দিয়ে যে কোনো একটা পিক্সেলের জন্য কিভাবে ইলুমিনেশন ক্যালকুলেট করা যায় অ্যাম্বিয়েন্ট লাইট, ডিফিউজ লাইট এবং স্পেকুলার লাইট দিয়ে, সেটার লেকচার আজকে এখানেই শেষ।